প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকে স্পেশালি বাংলা ভার্সন স্টুডেন্টদের জন্য আজকের ক্লাসটা, আগের ক্লাসটা আমরা ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য নিয়েছিলাম। আজকে আমরা তোমাদের সিলেবাস অনুসারে ভার্ব নিয়ে আলোচনা করব। তোমরা তো জানো ভার্ব হচ্ছে গ্রামাটিক্যাল টপিক্সের মধ্যে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক্স, অর্থাৎ পার্ট অফ স্পিচের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট অফ স্পিচ হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স মেক করা সম্ভব না। সো আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব এবং এর ক্লাসিফিকেশনগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা খুব কেয়ারফুলি ক্লাসটা বোঝার চেষ্টা করবে। ওকে, ভার্ব। ভার্ব কাকে বলে? অ্যাকচুয়ালি ভার্বের কাজ হচ্ছে, ভার্ব মানে হচ্ছে কোনো কিছু করা, অর্থাৎ যা দ্বারা কোনো কিছু করা, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায়, সেটাই হচ্ছে ভার্ব। সো রাইট ডাউন দ্য ডেফিনেশনস। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব প্রধানত দুই প্রকার। ভার্ব প্রধানত দুই প্রকার। ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট হচ্ছে সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্ব কাকে বলে? ফাইনাইট ভার্ব অর্থাৎ যেই ভার্ব বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম এবং যেই ভার্ব সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে যেই ভার্বের রূপের পরিবর্তন হয় সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। অর্থাৎ যেই ভার্ব বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে এবং সাবজেক্টের
নাম্বার পার্সন ও টেন্সের পরিবর্তনের কারণে ভার্ব এর রূপের পরিবর্তন হয়। যে ভার্ব বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে এবং সাবজেক্টের নাম্বার পার্সন ও টেন্সের পরিবর্তনের কারণে ভার্বের রূপের পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। ওকে, এক্সাম্পল, I go to school. He goes to school. She went to school. এখানে আমরা তিনটা সেন্টেন্স লিখছি। ভার্ব কিন্তু একটাই, গো ভার্ব। গো এখানে I go to school, সাবজেক্ট ফার্স্ট পারসন, এর জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স I go to school। সেম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই আবার গোটা গোস হয়ে গেছে, কারণ এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এই কারণে এই গো ভার্বের পরিবর্তন হয়ে এর সাথে এস বা এর সাথে ইএস যোগ হয়েছে। সিমিলারলি আবার শি গো ভার্বটা ওয়েন্ট হয়ে গেছে, শি ওয়েন্ট টু স্কুল, সেই স্কুলে গিয়েছিল। এখানে টেন্স পরিবর্তন হওয়ার কারণে, পাস্ট টেন্স হওয়ার কারণে গো ভার্বটা ওয়েন্ট হয়ে গেছে। যেহেতু এই যে গো, গোস, ওয়েন্ট এইভাবে ভার্বের পরিবর্তন হচ্ছে, এইগুলাই হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, এখন আমরা নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। নন ফাইনাইট ভার্ব কোনগুলো? অ্যাকচুয়ালি নন ফাইনাইট ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না এবং সাবজেক্টের নাম্বার পার্সন ও টেন্সের কারণে এর রূপেরও কোনো পরিবর্তন হয় না। non-finite verb.
বলে। অর্থাৎ যে ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না এবং সাবজেক্ট এর নাম্বার, পার্সন ও টেন্সের কারণে এর রূপেরও পরিবর্তন হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। ফর এক্সাম্পল, এখানে আই ওয়ান্ট টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে চাই, টু গো, হি ওয়ান্টস টু গো টু স্কুল, হি ওয়ান্টেড টু গো টু স্কুল। এখানে আমাদের ওয়ান্ট ভার্বের পরিবর্তন হয়েছে ওয়ান্ট, ওয়ান্টস, ওয়ান্টেড, বাট এখানে গো ভার্ব, টু গো, টু গো, এই ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না। সো এই যে ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না, এগুলি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। নন ফাইনাইট ভার্ব 3 প্রকার: জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। সো সেগুলোর আলোচনা আমাদের পরে আসবে। ফাইনাইট ভার্ব, আমরা জানি ফাইনাইট ভার্বকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব। সো ফাইনাইট ভার্ব 2 প্রকার: ভার্ব আবার 2 প্রকার। প্রিন্সিপাল ভার্ব, auxiliary verb, principal verb, auxiliary verb. So what is principal verb? Actually principal verb হচ্ছে যেই ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য নেয় না, যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যেমন যে ভার্ব অন্য ভার্ব এর সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন হি রিডস আ বুক, এখানে হি রিড সে পড়ে। সো এই ভার্বের অন্য কোনো ভার্বের সাহায্যের দরকার হচ্ছে না, হি রিড সে পড়ে, এতটুকু দিয়েই সম্পূর্ণ অর্থ প্রকাশ করা যায়। she writes
a letter. She writes a letter. এখানে reads and writes principal verb. Auxiliary verb. অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে যেই ভার্ব সেন্টেন্সের মধ্যে নিজের কোনো অর্থ প্রকাশ করে না, কিন্তু প্রিন্সিপাল ভার্বেরকে সাহায্য করে, অর্থ প্রকাশে সাহায্য করে, তাকেই অক্সিলিয়ারি ভার্ব বলে। ওকে, যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলিয়ারি ভার্ব বলে। যেমন হি ইজ লার্নিং ইংলিশ। হি ইজ লার্নিং ইংলিশ, এখানে ইজ হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব, যে লার্ন ভার্বের কাজ সে ইংরেজি শিখছে বা ইংরেজি শিখতেছে, এই ভার্বের কাজ যে এখন চলমান অবস্থায় আছে সেইটা বোঝানোর জন্য এখানে ইজ অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসছে। এখানে ইজের নির্দিষ্ট কোনো মিনিং নাই, এই যে কাজ যে এখন নির্দিষ্ট মানে কাজ এখন চলমান এই পরিস্থিতি বোঝানোর জন্যই আমাদের এই অক্সিলিয়ারি ভার্ব এখানে ইউজ করতে হয়েছে। প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার। প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার। এক, ট্রান্সিটিভ ভার্ব, 2 intransitive verb. Transitive verb and intransitive verb. ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? অ্যাকচুয়ালি যেই ভার্ব মূলত অবজেক্ট গ্রহণ করে সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যেই ভার্ব অবজেক্ট গ্রহণ করে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সো আমরা এখন ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে লিখতে পারি। যেই ভার্ব অবজেক্ট গ্রহণ করে যেই ভার্ব অবজেক্ট গ্রহণ করে সেটি ট্রানজিটিভ ভার্ব। আর যেই ভার্ব অবজেক্ট গ্রহণ করে না সেটি ইনট্রানজিটিভ ভার্ব। আর আমরা জানি ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ভার্বকে অর্থাৎ ওই ভার্বকে যদি আমি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করি এর যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব।
হি ইটস, সে খায়। কি খায়? যে কোনো একটা জিনিস আমরা দিতে পারি, অর্থাৎ ইট ভার্বটা একটা অবজেক্ট গ্রহণ করছে। কি খায় দিয়ে প্রশ্ন করলে আমরা এখানে একটা অবজেক্ট ইউজ করতে পারি। হি ইটস ম্যাঙ্গো। হি ইজ ম্যাঙ্গো, সে আম খায়। কি খায় তাকে দিয়ে প্রশ্ন করলে আমাদের এই অবজেক্টটি পাওয়া যাচ্ছে। শি রাইটস, সে লেখে। কি লেখে? আ লেটার, সে কি লেখে? একটি চিঠি লেখে। তাহলে ইটস, রাইটস এগুলা অবজেক্ট গ্রহণ করতেছে। সো এগুলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। নোট, আমরা এখানে একটা ইম্পর্টেন্ট নোট লিখতে পারি। অর্থাৎ ভার্বকে কি বা কাকে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। সাপোজ হি গ্যাভ মি আ বুক। এখানে গেভ হচ্ছে ভার্ব, তার কি দিয়েছিল? বই দিয়েছিল। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। সো কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। এখানে দুই ধরনের অবজেক্ট আছে, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। বস্তু যদি অবজেক্ট হয় তাহলে সেটা ডিরেক্ট অবজেক্ট, আর যদি ব্যক্তি কোনো অবজেক্ট হয় তাহলে সেটা ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, ইনট্রানজিটিভ ভার্ব। 2 নম্বরে আমাদের আছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে? অর্থাৎ যেই ভার্ব কোনো অবজেক্ট গ্রহণ করে না সেটাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যেই ভার্ব কোনো অবজেক্ট গ্রহণ করে না সেটি ইনট্রানজিটিভ ভার্ব। সাপোজ হি গোস, সে যায়। তাহলে এই গো ভার্বকে যদি আমরা কি এবং কাকে দিয়ে প্রশ্ন করি, এখানে কি কোনো অবজেক্ট বসানো সম্ভব? গোস, কি যায়, এখানে কোনো উত্তর আসবে না। কাকে যায়, উত্তর আসবে না। সো এই গো ভার্ব কখনো অবজেক্ট গ্রহণ করে না। সো এখানে যদি আমরা বলি হি গো টু ঢাকা, সে ঢাকা যায়, তাহলে ঢাকা হচ্ছে অ্যাডভার্ব। সো কোথায় যায় দিয়ে প্রশ্ন করলে এই অ্যাডভার্বটা পাওয়া যায়। সো এখানে এটা কিন্তু অবজেক্ট না, এটা হচ্ছে অ্যাডভার্ব। সো যেহেতু এই গো, কাম, comes home, এইগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এই ভার্বগুলো কখনো অবজেক্ট গ্রহণ করে না। সো শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে বুঝতে পারছো?
দেখো এখানে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না বা কোনো অবজেক্ট গ্রহণ করতেছে না, সো এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব।